ঠিক দুপুরে একটা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই জামুরিয়ার ছবি দেখাবো আপনাদের, যেখানে জামুরিয়ায় কয়লা খনিতে ধসে কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা। 150 মিটার নিচে কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময় জামুরিয়ার পরাশিয়া কয়লা খনির ঘটনা, খনির নিচে চাল ধসে দুর্ঘটনা এবং জামুরিয়ার ছবি দেখাচ্ছি। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো পর্যন্ত যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই ধসে কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখনো পর্যন্ত 40 জনের আটকে থাকার আশঙ্কা, কতজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে? কি পরিস্থিতি এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইবো। দীপক, শোনা যাচ্ছে? কথা বলবো দীপকের সঙ্গে। তার আগে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, জামুরিয়ায় কয়লা খনিতে ধস এবং ধসে কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা। 150 মিটার নিচে কাজ করছিলেন শ্রমিকরা। জামুরিয়ার পরাশিয়া কয়লা খনির ঘটনা, খনির নিচে চাল ধসে দুর্ঘটনা এবং 40 জন আটকে থাকার একটা আশঙ্কা করা হচ্ছে। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে? কি আপডেট এই মুহূর্তে? দেখো, এখন অব্দি যে 7 থেকে 8 জনকে উদ্ধার করে পরে ইসিএলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতাল সূত্রে যেটা আমরা জানতে পারছি, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যদিও ইসিএল কর্তৃপক্ষ এখনো সঠিকভাবে জানায়নি কি শ্রমিকের মৃত্যু হয়েছে, কিন্তু হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এবং যে ঘটনা ঘটেছে আজ সকালে মর্নিং শিফটে যখন কয়লা খনি গর্ভে শ্রমিকরা নামে এবং নিজের গন্তব্যস্থলে কাজ করতে যখন যাচ্ছিল, ঠিক সেই সময় চাল ধসে যায় এবং চাল ধসেতে 17 থেকে 18 জন চাপা পড়ে গেছে, এমনটাই জানাচ্ছে অন্যান্য শ্রমিকরা। এবং যারা শ্রমিক সংগঠনের নেতারা, তারাও কিন্তু জানাচ্ছে যে 17 থেকে 18 জন শ্রমিক ওই চাল ধসেছিল সেইখানে চাপা পড়ে যায় এবং আটকে যায়। উদ্ধার কাজ শুরু করে প্রথমে যারা কয়লা খনি গর্ভে শ্রমিকরা ছিল, অন্যান্য শ্রমিকরা উদ্ধার কাজ করে এবং ঘটনার খবর তড়িঘড়ি দেওয়া হয় কয়লা খনির যারা উদ্ধারকারী দল রয়েছে, মাইন্স রেস্কিউ টিম, তাদেরকে খবর দেওয়া এবং তারাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে খনি গর্ভে নেমে, খনি গর্ভ হচ্ছে মাটির উপর থেকে প্রায় 150 মিটার নিচে খনি গর্ভের এই ঘটনা, সেখানে উদ্ধারকারী দল নামে এবং উদ্ধার কাজ শুরু করে। এখন অব্দি 7 থেকে 8 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় ইসিএলের হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে এবং পাশাপাশি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। কারণ এই ঘটনার খবর পেয়ে যেভাবে অন্যান্য শ্রমিকের পরিবাররা ছুটে এসছে ঘটনাস্থলে, তাতে আরেক বিপদ বাড়তে পারে খনি করতে। কারণ যেভাবে বিস্ফোরণ ঘটেছে খনির ভেতরে, তাই আশঙ্কা করছে খনি কর্তৃপক্ষ যে আরো বিস্ফোরণ যদি ঘটে যায় তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই কিন্তু এখন ইসিএল এর প্রাথমিক কাজ হচ্ছে যে আটকে থাকা শ্রমিকদেরকে উদ্ধার করা এবং যেই জায়গায় ধস নেমেছে তার কিন্তু ওই পারে আরো শ্রমিক তারা কাজ করতে যাচ্ছিলেন, তারাও কিন্তু খনি গর্ভে আটকে গেছে। অন্যান্য শ্রমিকরা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গের শাসকের আইন ছিল আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তবে আমরা ওনাকে আন্তর্জাতিক কোর্টে দেখতে চাই। একটা প্রসঙ্গ কাছে কেন থাকবে? সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলো, তারপরে আন্তর্জাতিক। সুপ্রিম কোর্টে গেছিলেন, হাইকোর্টে যাচ্ছেন, চাই উনি এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি। এখন আইনের শাসন চলবে সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য, এবং সরাসরি আপনাদের দেখাচ্ছি তৃণমূলের সময় শাসকের আইন ছিল বলে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের, আর এখন আইনের শাসন চলবে।
বিভিন্ন জায়গায় মাছ মাংসের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, এইগুলোর উত্তর দেবে। কোনটা দেবেন? বিজেপি কর্মী খুন হয়েছে। বুলডোজার বড় ইস্যু বাংলায়। চারজন। বুলডোজারের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে নির্বাচনের পরে 10 জন তৃণমূলের কর্মী খুন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। 3 জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। 2021 সালের 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছি। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে ঘটনা ঘটছে। 4 ঘন্টার বিজেপিরা আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আগের দিন রাত্রি পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় প্রার্থীর বিরুদ্ধে লাইভ করেছে, দুপুর 12টার পর তারা গেরুয়া আবির লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অফিস ভাঙছে। আমাদের পুলিশের ওপরে নির্দেশ আছে দলের পক্ষ থেকে, আমরা সরকারের কেউ নয়। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান, পশ্চিমবঙ্গে মেধার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ থেকে যারা চলে যাচ্ছেন বাইরে তাদের আটকানো, আর ঘরের ছেলেদের ঘরে ফেরানো। শ্রমিক দাস, যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন প্রধানমন্ত্রীও বলেছিলেন কি এই যে রাজনৈতিক হিংসা, সেই সাইকেলটাকে তিনি পশ্চিমবঙ্গে চেঞ্জ করতে চাইছেন, এবং আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন কি এই রাজনৈতিক হিংসার খেলা শেষ করতে আপনারা চাইছেন। আপনারা কি সফল হবেন? যেভাবে হিংসা অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে, শুধু একটা কর্মীও মারা যাচ্ছেন, আমাদের 3 জন কর্মী মারা গেছেন, শুধু আমরা চাইলেই এটা বদল হয়ে যাবে এরকম তো বিষয়টা নয়। মানুষকে এগিয়ে আসতে হবে, সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, কোথাও কোনো বিচ্যুতি দেখলে সেটা জানাতে হবে। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, না হলে ধ্বংস হবে পশ্চিমবঙ্গ। এত বিনিয়োগকারীরা আসছেন দেশের বাইরে থেকে, বিভিন্ন ইনভেস্টররা, বিভিন্ন শিল্পপতিরা, তারা আমার সঙ্গে পর্যন্ত যোগাযোগ করছেন যে আমরা পশ্চিমবঙ্গে আসতে চাই। যারা বাইরে চলে গিয়েছিলেন তারা ফিরতে চাইছেন। আর সেখানে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় তৃণমূল কংগ্রেস, মানুষ সেটাকে আটকে দেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে যখন বেরোচ্ছেন, তখন তাকে এমন পরিস্থিতি হয়, বিক্ষোভের মুখে পড়তে হয় কর্মী আইনজীবীদের মুখে, যে তাকে কার্যত কোনো মতে 2 নম্বর গেট দিয়ে বের করে পুলিশ গাড়িতে উঠিয়ে বের করে দেয়। এই পরিস্থিতি তৈরি হয়ে গেল মাত্র কয়েকদিনের ব্যবধানে। উনি যেখানেই যাচ্ছেন সেখানে চোর চোর স্লোগান, টিএমসি নেতাদেরকে বিশেষ করে যেখানে যাচ্ছে। দেখুন, এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন হয়ে গেছে, আমি বলেই দিচ্ছি, এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছুটা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন, এগুলো এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে, তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোর্টে যাচ্ছেন, তখন পরাজিত তৃণমূল প্রার্থী এবং এদের মধ্যে অনেকে আইনজীবী রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই ছিলেন। এটা কি কোথাও একটা বার্তা যে তারা কোর্টকে আশ্রয় করে এবার বাঁচতে চাইছে? কাকেও আশ্রয় করে বাঁচতে চাইছেন সেটা বলার ইচ্ছা আমার নেই। তবে আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সুপ্রিম কোর্টে।
প্রাক্তন হয়ে দেখলাম উনি এখন হাইকোর্টে। আমরা আশা করেছিলাম যে ওনাকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল কোর্টে, দেখা যাক কি হয়। দাদা, তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা বুলডোজার চালাচ্ছেন। বলা হচ্ছে এটা উত্তরপ্রদেশ নয়, এখানে কথায় কথায় বুলডোজার চলবে না, কোর্টের নির্দেশ থাকতে হবে বুলডোজার চালাতে। বাড়ি থেকে তো বেরোন, আমরা তো বলছি আপনারা হিংসা থামানোর জন্য আপনাদের কর্মীদের মারছে আপনাদের আরেক দলের লোকেরা, তাদের বাঁচানোর দায়িত্ব আপনাদের। সবাই এখন খালি বিবৃতি দিচ্ছেন ঘরের মধ্যে ঢুকে, সব ডিজে বাজাচ্ছিলেন আগে, এখন ডিজে বন্ধ করে দিয়ে বাড়িতে বসে বিবৃতি আর সংবাদ মাধ্যমের বুম। এই ধরনের রাজনৈতিক ধারাভাষ্য দিয়ে তো কোনো লাভ নেই। হিংসা বন্ধ করতে গেলে তাদের নামতে হবে, কারণ মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই তো চলছে 3 বছর ধরে, এখনো তাই হচ্ছে। এই 4 ঘন্টার বিজেপি যারা হয়েছে, হঠাৎ বিজেপি, এরা কারা? এরা কেউ দলের নয়। 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা ধরেছে তারা বিজেপির কর্মী নয়, তাদের পাশে দল নেই। তাদের চিহ্নিত করুন, পুলিশকে দিয়ে তুলিয়ে দিন তাদের। আমরা এগুলো হতে দেব না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির নিজস্ব গঠনতন্ত্রের ওপর চলে। বিজেপি কারোর জানলা দিয়ে উঁকি মেরে অন্য দলের কর্মীকে টেনে আনার পক্ষে নেই। কেউ ঢুকতে পারবেন না। এখন যখন নেবার হবে, যাদের নেওয়ার কথা পার্টি মনে করবে, তখন তাদের নেওয়া হবে। সরকার সরকারের কাজ করছে, সরকারকে একটু সময় দিন। সবেমাত্র শপথ হয়েছে, আর পার্টি পার্টির কাজ করছে। দল কোনোভাবে সরকারের কাজকর্মের উপরে হস্তক্ষেপ করবে না। আমাদের কোনো রকম অভাব অভিযোগ থাকলে, কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকলে, সেটা আমরা শুধুমাত্র জানিয়ে দেব। পশ্চিমবঙ্গে একটা সময় এসছে যখন এই রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে। দল, প্রশাসন, গুন্ডা, দুষ্কৃতী সব মিলিয়ে মিশিয়ে দিলে চলবে না। সরকার এবং দলের মধ্যে একটা বিভাজন রেখা থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার তৈরি হয়নি। দাদা, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তার বাড়িতে তল্লাশি চলছে, সেখানে বুলডোজারটা আপনি কিছু বললেন না? ঠিক আছে দাদা, না, বুলডোজারের রাজনীতি তো তৃণমূলের রাজনীতি। জেসিবি মেশিনের গল্প ভুলে গেলেন? বিজেপির নেতার গাড়ি ভাঙচুর, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি, চড়, তারপরে দাঁড়িয়ে ওই ওদের কে একটা বোম্মাদে যে আছে একটা, কে, হ্যাঁ, কি নাম যেন, ও আবার একটা সময় যাকে হারমাত বলে ডাকতো তৃণমূল কংগ্রেস, কি বিবৃতি দিয়েছিল? গাড়ি ভেঙেছি, হাত পা ভেঙেছি, এবার মাথা গুঁড়িয়ে দেবো। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন? বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি 3 জনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। উত্তরবঙ্গের একজন কর্মীর বাড়ি ঘিরে ফেলেছিল, বিধায়কের বাড়ি ঘেরা ছিল, স্বতঃস্ফূর্ত জনরোষ, লিঞ্চিং এ শেষ হয়ে যেত। আমরা দায়িত্ব নিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ এই রাজনীতির আমরা শেষ দেখতে চাই। দাদা, আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, কোথাও কি মনে হয় যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে যদি ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়? এক্ষেত্রে আপনাদের অবস্থান কি, এবং বাংলায় কি অনতিবিলম্বে ইউসিসি চালু করতে হবে? সরকার ঠিক করবে কবে ইউসিসি চালু হবে। পার্টির ঘোষিত অবস্থানের কথা আমি বলেছি। আমরা তো কোনো লুকিয়ে কাজ করি না, কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বলেছিলাম যে নারী সত্তা বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক বাতিল হওয়ার প্রয়োজন আছে। আমরা করে দেখিয়েছি। আমরা বলেছিলাম 370 ধারার বাতিল চাই, আমরা করেছি। আমরা বলেছিলাম যে ভারতের অস্মিতার স্বার্থে, আত্মমর্যাদার স্বার্থে বিদেশির আক্রমণের চিহ্ন মুছে দিয়ে অযোধ্যায় আমরা রাম মন্দির করব, আমরা করেছি। আমরা বলেছি ইউসিসি আমাদের ঘোষিত অবস্থান, তা আমাদের সরকার ক্ষমতায় এসেছে, করবে। আজকে জনজাতি, আদিবাসী, তাদের রক্ষা করার দায়িত্ব, তাদের সংখ্যা কমছে, অনেক ভালনারেবল
কমিউনিটি আছেন তাদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্প নিয়ে এসেছিলেন, পিএম জনমন, এবং রাষ্ট্রপতির অনুরোধ করেছিলেন, তাকে পর্যন্ত পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। আদিবাসীদের সুরক্ষা, তাদের সংস্কৃতি, তাদের বহমানতাকে একদিকে রেখে অন্যদিকে ইউসিসি এবার কখন করবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন, সেটা আমরা ডিকটেট করব না। কারণ আবার বলছি, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। দাদা বলুন কি আপনি যেটা বলছিলেন ডেমোগ্রাফিক প্রোফাইলও চেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, একটা সম্প্রদায়ের মানুষ বাড়ছে, সেটাও কি ইউসিসির লক্ষ্য থাকবে? ইউসিসি করার কি এটাও একটা লক্ষ্য, টার্গেট? ইউসিসি করার দাবিটা শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের মানুষ চায়। বলেছিলেন এসআইআর জনবিরোধী, এসআইআর মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, এসআইআর কে মানুষ গ্রহণ করছে না। কিন্তু মানুষ যে এসআইআর এর পক্ষে ছিলেন নির্বাচনে, তো সেটাই মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিলেন। দাদা, সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে জনগণমন বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। বন্দে মাতরম নিয়ে দীর্ঘ বিতর্ক আমরা দেখেছি। আরেকটা বিষয় বিতর্ক আছে, পশ্চিমবঙ্গ দিবস, নতুন সরকার আপনাদের। কোথাও কোনো বিতর্ক নেই। ভারতের অস্মিতা, ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতবর্ষের গৌরবশালী অতীতের যিনি পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি ঋষি বঙ্কিমচন্দ্র। তার উপন্যাস আনন্দমঠ, তার দেয়া বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে কার্যত একটা অন্য ধরনের রক্তনাচন শুরু করে দিয়েছিল। শুধু সেই বন্দে মাতরম যে উচ্চারণ করে ফাঁসির দড়িকে মানুষ স্বেচ্ছায় গলায় পড়ে নিয়েছিল, যে বন্দে মাতরম বলে দিনের পর দিন ব্রিটিশ পুলিশের সামনে দাঁড়িয়ে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন। আজকে তো 150 বছর পূর্তিতে আজকে এই সিদ্ধান্তকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এগুলো সমস্তই ঘোষিত অবস্থান, এগুলো হবে। অতীতে কি হয়েছিল সেটাও মানুষ শুনবেন, আর এই প্রজন্মও জানবেন যে ইতিহাসটা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের একটা বড় সমস্যা। এই সমস্যার বাইরে আজকে গোটা ভারতবর্ষকেই নিয়ে আসতে হবে, দেশকে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন, আমরা শুধু রাজ্যের বা দেশের সিলেবাসের কথা ভাবছি না, ক্যারিকুলামের কথা ভাবছি না, আমরা গোটা পৃথিবীর সিলেবাসকে বদল করবার কথা, এটাই আমাদের এজেন্ডা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পশ্চিমবঙ্গ দিবস কি বদল হবে? তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ ঘোষণা করেছিলেন, আপনারা কার ইচ্ছা কে করে দিলেন? পয়লা বৈশাখ কোথা থেকে এলো? পশ্চিমবঙ্গের জন্ম কবে হয়েছে? 1947 সালের 20 জুন। শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ শাহ, নামগুলো সব ভুলে গেছে মানুষ। রানী জ্যোতির্ময়ী, শিবেন্দু শেখর রায়, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, এমনকি কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ, তারা সেপারেট হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। জন্ম হয়েছিল সেদিন পশ্চিমবঙ্গের, সেটাই পশ্চিমবঙ্গের জন্মদিন। যারা এটাকে বিকৃত করতে চাইছিলেন, যারা এটাকে বয়কট করার কথা বলছিলেন, মানুষ আজকে তাদের বয়কট করে দিয়েছে। মানুষ আজকে তাদের বাড়িতে গিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে। এবার 20 জুনটা পালিত হবে? অবশ্যই হবে, প্রতিবারই আমরা করি, দল হিসেবে করি, এবার সরকার করবে। দাদা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কবে? ইতিমধ্যেই মাত্র 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কতদিনের মধ্যে হতে চলেছে? সেটা মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন। আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার তৈরি হয়েছে, ঠিক সময়ে আমাদের মন্ত্রিসভা গঠন হয়ে যাবে। আপনারা এই নিয়ে চিন্তিত, এটাতেও আমার খুব ভালো লাগছে এবং আনন্দও পাচ্ছি যে আমাদের মন্ত্রিসভা গঠন হবে, এই জীবনে আমি দেখতে পেলাম, এবং সেটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন। থ্যাংক ইউ।